আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দরকার নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমেই সংবাদ শিরোনাম, তারপরেই বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে যখন গোটা বিশ্বে নাকাল অবস্থা, তখন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। আঞ্চলিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব কি বাড়ছে? মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের বাংলাদেশ সফরে এমন ইঙ্গিত দেখা গেছে বলে বিশ্লেষকরা মনে করেন। আতঙ্কিত সেনাদের ভয় দূর করতে মরিয়া এখন চীন। বিশ্বজুড়ে নানা কারণে এখন বেশ চাপে রয়েছে চীন। তবুও চীনের অবস্থা এমন যে ভাঙবো কিন্তু মস্কাবো না। করোনা ভাইরাসের জেরে সারা বিশ্ব থেকে প্রবল চাপ সত্ত্বেও একদিকে যেমন এলএসিতে ভারতের সঙ্গে উত্তেজনায় সম্পর্ক বজায় রাখছে, একইভাবে তাইওয়ানের সঙ্গেও ঘটেছে চীনের সম্পর্কের অবনতি। অন্যদিকে এমন অবস্থায় আমেরিকা তাইওয়ানকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, তা নিয়ে আপত্তি তুলছে চীন। কয়েদি থেকে প্রধানমন্ত্রী হলেন জাপারভ। কিরগিজস্তানে নতুন প্রধানমন্ত্রী এই জাপারভ। সরকারি কর্মকর্তাকে গুম করার অপরাধে 11.5 বছর জেল হয়েছিল জাপারভের। কয়েকদিন আগেও ছিলেন কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে, কিন্তু সেই তিনি আজ কিরগিজস্তানের প্রধানমন্ত্রী। বলা হচ্ছে বুধবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া সাদির জাপারভের কথা। কয়েদি থেকে তার প্রধানমন্ত্রী হওয়ার খবরে রীতিমতো অবাক হয়েছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা। কেউই ঠিক বুঝতে পারছেন না ঠিক কিভাবে তিনি প্রধানমন্ত্রী হলেন। এবারে মানবাধিকার লঙ্ঘনে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হত্যা, নির্যাতন ও ভূমি দখলের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার ও নিরাপত্তা পরিষদের রেজুলেশন সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় ইসরায়েলের তীব্র নিন্দা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘের 75তম সাধারণ পরিষদের চতুর্থ কমিটির সাধারণ বিতর্কে এ নিন্দা জানান সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। সর্বশেষ জানিয়ে দেব, নাগরানো কারাবাখ নিয়ে তুরস্কের সঙ্গে এবারে একমত নয় রাশিয়া। রাশিয়ার নাগরানো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংকট ও সংঘাতের ব্যাপারে তুরস্কের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার মস্কোয় এক বক্তব্যে ল্যাভরভ বলেন, কারাবাখ অঞ্চল পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের ভূমিকার ব্যাপারে আঙ্কারা যে নীতি অবস্থান নিয়েছে তার সঙ্গে আমরা একমত নই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে যখন গোটা বিশ্বে নাকাল অবস্থা, তখন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। আঞ্চলিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব কি বাড়ছে? মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের বাংলাদেশ সফরে এমন ইঙ্গিত দেখা গেছে বলে বিশ্লেষকরা মনে করেন। বাংলাদেশ সফরে এসে বিগান বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি আরও বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়তে বাংলাদেশই হবে কেন্দ্র। অতীতে ভারতকে কেন্দ্র করেই এই অঞ্চলে মার্কিন সম্পর্ক বিস্তৃত হয়েছে। তাহলে এখন নতুন কি পরিস্থিতি সৃষ্টি হলো যে বাংলাদেশকে সেই গুরুত্ব দিতে চায় ট্রাম্প প্রশাসন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন সম্পর্ক বিস্তৃতির জন্য বেশ কয়েকটি নতুন কারণ সৃষ্টি হয়েছে। এক, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বিস্তৃত হচ্ছে, করোনার মধ্যেও অর্থনীতি আবারও চাঙ্গা হচ্ছে। দুই,
প্রতিবেশীদের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক। 3. ভারতের অভ্যন্তরীণ হিন্দুত্ববাদী সংকট। 4. বাংলাদেশের সঙ্গে চীনের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক। অধ্যাপক ইমতিয়াজ বলেন, ভারতের মাধ্যমে এই অঞ্চলে অন্য দেশের সঙ্গে সম্পর্ক পুরনো মার্কিন পররাষ্ট্রনীতি, তবে নির্বাচনের আগে স্টিফেন বিগানের এই সফরের গুরুত্ব আছে। এখানে তারা নতুন বার্তা দিতে চাচ্ছে বলে মনে করেন তিনি। ভারতের সঙ্গে শ্রীলঙ্কা ও নেপালের সম্পর্ক খারাপ যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে তো কথাই নেই। তাই এই অঞ্চলে ভারতের মাধ্যমে সম্পর্ক বজায় রাখার চেয়ে সরাসরি যোগাযোগ রাখাকে হয়তো যুক্তরাষ্ট্র শ্রেয় মনে করছে। তাছাড়া ভারত মোদী সরকারের নীতির কারণে অনেক সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে ভাবমূর্তির সংকটে ফেলেছে, আর পাশাপাশি তাদের অর্থনীতিও সংকটে পড়েছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হচ্ছে, আর এই করোনায় বাংলাদেশের অর্থনীতি শক্ত অবস্থানেই আছে। প্রবৃদ্ধির যে আভাস পাওয়া যাচ্ছে তাকে অবশ্য আশাবঞ্চক বলে মনে করেন ডক্টর ইমতিয়াজ। ফলে ব্যবসা বাণিজ্যের জন্যও বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে চীনেরও একটি বড় ফ্যাক্টর রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। চীনা বিনিয়োগ বাড়ছে বাংলাদেশে, চীনের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ছে বাংলাদেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের যে চীন নীতি, তাতে হয়তো তারা মনে করে এখন বাংলাদেশকে কিছুটা হলেও ফেরানো দরকার। তবে সাধারণভাবে মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আসে না, তাই এটাকে নীতির পরিবর্তন না বলে ফোকাসের কিছুটা পরিবর্তন হিসেবেও দেখছেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অব শহীদুল হক। তার মতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক কারণেই গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ একটি মধ্যবিত্ত বড় ভোক্তা গ্রুপ তৈরি হয়েছে, বাজারও বড় হচ্ছে। তিনি মনে করেন বাংলাদেশ যে কেন্দ্র হবে এ নিয়ে মার্কিন মনোভাব এখনও স্পষ্ট নয়, এটা বুঝতে আরও সময় লাগবে বলে মনে করেন তিনি। অন্যদিকে মিয়ানমার ভারত থেকে সাবমেরিন পাচ্ছে, তা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এবং রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না জানতে চাইলে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ভারত যদি বাংলাদেশকে বাইরে ঠেলে দেয় বা ঠেলে দিতে চায় সেটা তাদের ব্যাপার, কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ যেখানে প্রায় প্রমাণিত, সে দেশের কাছে সাবমেরিন বিক্রি করা গ্রহণযোগ্য নয়, এটা সমালোচিত হবে। গণহত্যার বিরুদ্ধে ভারতের অবস্থান প্রশ্নের মুখে পড়বে। প্রশ্ন উঠবে, 1971 সালে ভারত কি তার স্বার্থের জন্য বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, না গণহত্যার বিরুদ্ধে ছিল? তবে এখানে মিয়ানমারে চীনের প্রভাব দুর্বল করার একটা ইচ্ছা ভারতের থাকতে পারে, আর ভারতের বড় ব্যবসায়িক স্বার্থ আছে মিয়ানমারে। কিন্তু ভারত যতই চেষ্টা করুক, মিয়ানমারে চীনের প্রভাব কমানো সম্ভব নয় বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত মেজর জেনারেল অব শহীদুল হক। তিনি মিয়ানমারের বাংলাদেশের সামরিক এটাকে হিসেবেও একটি সময় দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, মিয়ানমারের সাথে চীনের ঐতিহাসিক সম্পর্ক, তবে তিনি মনে করেন এতে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ এই সাবমেরিনটি একটি পুরনো ট্রেনিং সাবমেরিন। দুজন বিশ্লেষকই মনে করেন যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের দিকে এগিয়ে আসুক না কেন, বাংলাদেশকে কাজ করতে হবে নিজের স্বার্থ বিবেচনা করে, মাথা ঠান্ডা রেখে। সূত্র ডয়েচে ভেলে। আতঙ্কিত সেনাদের ভয় দূর করতে মরিয়া এখন চীন। বিশ্বজুড়ে নানা কারণে এখন বেশ চাপে রয়েছে চীন। তবুও চীনের অবস্থা এমন যে ভাঙবো কিন্তু মস্কাবো না। করোনা ভাইরাসের জেরে সারা বিশ্ব থেকে প্রবল চাপ সত্ত্বেও একদিকে যেমন এলএসিতে ভারতের সঙ্গে উত্তেজনায় সম্পর্ক বজায় রাখছে, একইভাবে তাইওয়ানের সঙ্গেও ঘটেছে চীনের সম্পর্কের অবনতি। অন্যদিকে এমন অবস্থায় আমেরিকা তাইওয়ানকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, তা নিয়ে আপত্তি তুলছে চীন। আর এসবের মধ্যে নিজেদের ঘাবড়ে যাওয়া সেনাদেরকে পুনরুজ্জীবিত করতে মরিয়া এখন চীন।
প্রকৃতপক্ষে মাস দুয়েক আগে গ্যালভান উপত্যকায় ভারতীয় সেনাদের মুখোমুখি হয় চীনা বাহিনী। এ ঘটনায় নিজেদের শক্তি বাড়াতে চীন ক্রমাগত ভারতের উত্তর সীমান্তে তার সেনাবাহিনী বাড়িয়েই চলছে এবং প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা বেড়েই চলছে ও সেনাবাহিনীর মনোবল গড়ে তোলার মরিয়া চেষ্টা করে চলছে শি জিনপিং। শি জিনপিং চীনা সেনাদের উদ্দেশ্যে বলেছেন, মাথা ও উদ্দীপনা যুদ্ধের জন্য ব্যবহার করতে হবে। 13ই অক্টোবর গুয়াংডং প্রদেশে তিনি সেনা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে এই তথ্য তিনি দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চাওঝাও শহরের মেরিন কর্পসেও পরিদর্শন করেন শি জিনপিং। সেখানে তিনি চীনা সেনাদের বলেন, হাই অ্যালার্ট থাকতে হবে, দেশের প্রতি একনিষ্ঠ ভরসার যোগ্য হয়ে প্রত্যেক চীনা সেনাকে লড়তে হবে বলেও তিনি জানান। কয়েদি থেকে প্রধানমন্ত্রী হলেন জাপারভ। কিরগিজস্তানে নতুন প্রধানমন্ত্রী এই জাপারভ। সরকারি কর্মকর্তাকে গুম করার অপরাধে 11.5 বছর জেল হয়েছিল জাপারভের। কয়েকদিন আগেও ছিলেন কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে, কিন্তু সেই তিনি আজ কিরগিজস্তানের প্রধানমন্ত্রী। বলা হচ্ছে বুধবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া সাদির জাপারভের কথা। কয়েদি থেকে তার প্রধানমন্ত্রী হওয়ার খবরে রীতিমতো অবাক হয়েছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা। কেউই ঠিক বুঝতে পারছেন না ঠিক কিভাবে তিনি প্রধানমন্ত্রী হলেন। বিতর্কিত জাতীয় নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে হওয়া বিক্ষোভের সময় কারাগারে ফটক ভেঙে জাপারভ ও সাবেক রাষ্ট্রপতি আলমাজবেক আতামবাহেবেককে বের করে আনে বিক্ষোভকারীরা। একই সময় পার্লামেন্ট ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। ওই বিক্ষোভে একজন নিহতের পাশাপাশি আহত হয়েছিলেন শতাধিক মানুষ। অভিযোগ উঠে এসেছে এই বিক্ষোভের পেছনে জাপারভের হাত আছে। তিনি ক্ষমতার মসনদে বসতেই তার সমর্থকদের দিয়ে দেশে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। কিরগিজস্তানের শিক্ষাবিদ আসেল দোলতকিদোয়েভা বলেছেন, আমি মনে করি কেউই বলতে পারবে না যে ঠিক কিভাবে জাপারভ কয়েদি থেকে হঠাৎ দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। কিভাবে এটা সম্ভব, কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এটা আসলে সবার জন্য একটা রহস্য হয়ে থাকলো। অধ্যাপক আসেল বলেন, আমরা জানি না আদতে এটা জাপারভের সমর্থকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফলাফল ছিল কি না, নাকি এই বিপ্লবের মাধ্যমে পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক গোষ্ঠী নিজেদের ফায়দা লুটতে চায়। আসেলের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেছেন দেশটির রাজনীতি পর্যবেক্ষকরা। তারা বলেছেন, একজন অপরাধী ও নিম্ন পর্যায়ের একজন রাজনীতিবিদকে ক্ষমতার মসনদে বসানোর পেছনে নিশ্চিতভাবে কেউ পরোক্ষভাবে কলকাঠি নাড়ছে। তবে আসেল বলেছেন, জাপারভ দেশের প্রাকৃতিক সম্পদ কুমটোর স্বর্ণখনি নিয়ে সোচ্চার ছিলেন। তার দাবি, একটি দেশের প্রাকৃতিক সম্পদই অবশ্যই ওই দেশের জনগণের সম্পদ, আর যারা এই সম্পদটাকে বাঁচাতে চাইবেন তখন তার জনপ্রিয়তা অবশ্যই বাড়বে। আর এই বিষয়টিকে পুঁজি করে জাপারভ ক্ষমতায় আসীনা হয়েছেন। উত্তর থেকে দক্ষিণে এখনই সর্বত্র জনপ্রিয়তা তার। সাবেক রাষ্ট্রপতি কুরমানবেগ বাকিয়েভের সমর্থক হিসেবে 2005 সালে দেশটির সংসদে নির্বাচিত হন জাপারভ। সেই সময় জাপারভ কিরগিজস্তান দুর্নীতি বিরোধী সংস্থার কমিশনার ছিলেন, কিন্তু ব্যাপক আকারে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে 2010 সালে পদত্যাগ করেন বাকিয়েভ। কুমটোর স্বর্ণখনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন এক রাজ্যের গভর্নরকে জিম্মি করার অপরাধে 2013 সালে দেশটির আদালতে জাপারভকে 11.5 বছর জেল দেয়। কিন্তু জাপারভকে গ্রেপ্তারের আগেই তিনি পার্শ্ববর্তী দেশ কাজাখস্তানে পালিয়ে যান। পরে 2017 সালে তাকে কাজাখস্তান কিরগিজস্তানের সীমানা থেকে আটক করে জেলে পাঠানো হয়। জানা গেছে, পার্লামেন্টের ডেপুটি স্পিকার মিরলান বাকিরভ নতুন প্রধানমন্ত্রী হিসেবে জাপারভের নাম প্রস্তাব করেন। মিরলান মেকেনিম কিরগিজস্তানের নামে একটি দলের সদস্য।
দলটির সঙ্গে কুখ্যাত কিং মেকার রায়েমবাগ মাতারাইমের সম্পৃক্ততা আছে। এদিকে তার ক্ষমতা গ্রহণের 24 ঘন্টার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচন ঘিরে সৃষ্ট সংকটের অবসান চান উল্লেখ করে এই পদত্যাগের ঘোষণা দেন এই প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের কার্যালয়ে প্রকাশিত এক বিবৃতিতে জিনবেকভ বলেছেন, আমি ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না। আমি চাই না নিজ দেশের জনগণকে রক্তপাত ও গুলির অনুমতি দেওয়া প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান পেতে। উল্লেখ্য যে কুমোটোর স্বর্ণখনি মূলত কিরগিজস্তানের ইশিককুল অঞ্চলে অবস্থিত। এই উন্মুক্ত স্বর্ণখনি রাজধানী বিশেকেক থেকে প্রায় 350 কিলোমিটার অথবা 220 মাইল দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। এই খনিটি সমুদ্র পৃষ্ঠ থেকে 4000 মিটার উঁচুতে তিয়ানশান পর্বতমালায় অবস্থিত। কুমটোর স্বর্ণখনি হচ্ছে পেরুতে অবস্থিত ইয়ানো কচা স্বর্ণখনির পরে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণের খনি এটি। কুমোটোর এই খনিটির পূর্ব মালিকানাধীন কানাডার সেন্টেরা নামে একটি খনির কোম্পানি। খনিটি 1997 সালে যাত্রা শুরু করে এবং 31 মার্চ 2015 সালের মধ্যে 1 কোটি আউন্সের 31,10,000 কেজি বেশি স্বর্ণ উৎপাদন করে এই খনিটি। গেল 2012 সালের জুনের মাঝামাঝি কিরগিজ সংসদে প্রয়োগত পরিবেশগত, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জনসাধারণের আদর্শ মানের সাথে কুমোটোরের সম্মতি পর্যালোচনা করার জন্য একটি রেজুলেশনের প্রস্তাব করে। তবে কুমোটোর খনিকে জাতীয়করণের পক্ষে ভোট দিতে সামান্য বাধা ছিল। পরে সংসদ সদস্যরা সরকারকে সেন্টেরার সঙ্গে চুক্তি সংশোধন করার জন্য নির্দেশ দেয়। বর্তমানে কিরগিজস্তানের সেন্টেরার সাথে 32.7% শেয়ার রয়েছে। তবে সেন্টেরা এই খনি এখন পর্যন্ত তাদের দখলে রয়েছে। খবর আল জাজিরা থেকে অনুদিত। এবারে মানবাধিকার লঙ্ঘনে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হত্যা, নির্যাতন ও ভূমি দখলের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার ও নিরাপত্তা পরিষদের রেজুলেশন সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় ইসরায়েলের তীব্র নিন্দা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘের 75তম সাধারণ পরিষদের চতুর্থ কমিটির সাধারণ বিতর্কে এ নিন্দা জানান সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি অকুণ্ঠ সমর্থন পূর্ণ ব্যক্ত করেন রাষ্ট্রদূত ফাতিমা। তিনি আরও বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিতীয় রাষ্ট্র কাঠামোর আওতা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা দরকার বা করতে হবে। বহু বছর ধরে চলমান নিকট পূর্ব এশিয়ায় ফিলিস্তিনি উদাস্তদের জন্য জাতিসংঘের ত্রাণ ও সেবার সংস্থার উনুরুয়া তহবিলের সংকটের বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি আরও বলেন, জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী মিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমস্যা সমাধানে আরও অধিক উদারতা নিয়ে সম্ভাব্য তহবিলের যোগান এবং কারিগরি সহায়তা প্রদান করে উনুরুয়ার সক্ষমতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সদস্য দেশসমূহের প্রতি আহ্বান জানান এই রাষ্ট্রদূত ফাতিমা। বাংলাদেশ নিয়মিতভাবে উনুরুয়াতে স্বেচ্ছা অনুদান প্রদান করে যাচ্ছে। এ সময় বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের উপর নৃশংসতার মূল কারণ খুঁজে বের করে তা সমাধান করা এবং রোহিঙ্গাদের নিজ বাসভূমি মিয়ানমারের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ক্ষেত্রে দেশটি নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের বৃহত্তর এক শক্তিশালী প্রচেষ্টা গ্রহণের প্রতি জোর দিয়ে বলেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্রদূত ফাতিমা সংঘাত থেকে মানুষকে রক্ষা এবং মহামারীর মতো অপ্রত্যাশিত ঘটনা থেকে সবাইকে
নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে শান্তিরক্ষীদের অমূল্য অবদানের স্বীকৃতি জানিয়ে তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এছাড়াও বিদ্যমান ঝুঁকি এবং মহামারীর মতো অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি সহ শান্তিরক্ষীগণ প্রতিনিয়ত যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রদূত ফাতিমা। মাঠ পর্যায়ে শান্তিরক্ষীদের সুরক্ষার জন্য জাতিসংঘ গৃহীত অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাডজাস্ট শীর্ষক পদক্ষেপটির প্রশংসা করেন তিনি। টেকসই শান্তি নিশ্চিত এবং শান্তিরক্ষা কার্যক্রম থেকে সাবলীল গতিতে শান্তি বিনির্মাণ কার্যক্রমে উন্নীত করেন মাঠ পর্যায় সহ শান্তিরক্ষা কার্যক্রমের উচ্চতর পদসমূহে নারী শান্তিরক্ষীদের পদায়ন আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই রাষ্ট্রদূত ফাতিমা। কোভিড-19-এর মধ্যেও জাতিসংঘের বিশেষ রাজনৈতিক মিশনসমূহ তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি। মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক কমিটির কপি ওয়াস আওতায় গৃহীত স্পেস 2030 এজেন্ডাটির প্রশংসা করেন রাষ্ট্রদূত ফাতিমা। মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর কথা উল্লেখ করে তিনি মহাকাশ প্রযুক্তি এতদ সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহের সক্ষমতা বিনির্মাণে বাংলাদেশের বিশেষ প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। উপনিবেশে ও বিদেশি দখলদারিত্বের অধীনে থাকা মানুষদের পূর্ণ আত্মনিয়ন্ত্রণ অধিকার বাস্তবায়নের উপর জোর দেন রাষ্ট্রদূত এই ফাতিমা। সর্বশেষ জানিয়ে দেব নাগরানো কারাবাখ নিয়ে তুরস্কের সঙ্গে এবারে একমত নয় রাশিয়া। রাশিয়ার নাগরানো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংকট ও সংঘাতের ব্যাপারে তুরস্কের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার মস্কোয় এক বক্তব্যে ল্যাভরভ বলেন, কারাবাখ অঞ্চল পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের ভূমিকার ব্যাপারে আঙ্কারা যে নীতি অবস্থান নিয়েছে তার সঙ্গে আমরা একমত নই। তিনি আরও বলেন, সামরিক উপায়ে কারাবাখ সংকটের সমাধান করা যাবে এবং বিষয়টি বৈধ বলে তুরস্ক যে কথা বলেছে তা মস্কো মেনে নিতে পারছে না। সামরিক উপায়ে নয় বরং রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে। খবর পাসটুডের। কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত, কিন্তু ওই এলাকায় জাতিগত আর্মেনিয়ার লোকজনের বসবাস বেশি। 1992 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কারাবাখ অঞ্চলের হামলা চালিয়ে সেখান থেকে আজেরি জনগোষ্ঠীকে তাড়িয়ে দেয় এবং কারাবাখ অঞ্চলকে তারা দখল করে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে আর্মেনিয়ার সমর্থন ছিল। গত 27শে সেপ্টেম্বর আজারবাইজানের সেনাদের উপর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত 2 সপ্তাহের বেশি ধরে চলা এই সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশো সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দর্শক, এই ছিল আজকের 5টি খবর। এর মধ্যে কোনটি ভালো লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.hpznetwork.live অথবা আমাদের ফেসবুক পেজে নিউজ আপডেট পেতে পারেন। সার্চ করুন www.facebook.com/দরকার-নেটওয়ার্ক অথবা আমাদের ইউটিউব চ্যানেল HPZ নেটওয়ার্ক লাইভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।